আপনি জানেন কি যেসব পুরনো ট্র্যাক্টরের টায়ার আমরা ফেলে দেই বা জং ধরা টায়ার হিসেবে বাতিল করি সেগুলোকে আবার নতুনের মতো করে ব্যবহার উপযোগী বানিয়ে ফেলা যায়। এই প্রক্রিয়াটি কারখানার বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয় এবং প্রতিটি ধাপেই থাকে নির্ভুল কারিগরি ও বিশেষ ধরনের যন্ত্রপাতির ব্যবহার। প্রথমে যেসব টায়ার ছিঁড়ে গেছে বা যেগুলো বহু বছর ধরে পড়েছিল সেগুলো সংগ্রহ করে নির্দিষ্ট একটি প্রস্তুতিমূলক ঘরে আনা হয়। সেখানে টায়ারগুলোকে মেশিনের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে ঘষে মসৃণ করা হয় যাতে পুরনো রাবার ও ময়লা উঠে যায় এবং একটি মসৃণ সমান পৃষ্ঠ তৈরি হয়। এই ঘষা মাজার পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে করে পরবর্তী ধাপে নতুন রাবার লেপন সহজ হয়। এরপর টায়ারের প্রান্ত অংশগুলো আবার একবার গ্রাইন্ডারের সাহায্যে সমান করে কাটা হয়। এরপর টায়ারের গায়ে এক ধরনের কালো রাসায়নিক দ্রবণ স্প্রে করে দেওয়া হয় যেটি মূলত নতুন রাবার স্তরের সঙ্গে পুরনো রাবারের সংযুক্তি দৃঢ় করে তোলে। এই দ্রবণ দেওয়ার পর টায়ারটিকে 1 থেকে 2 ঘন্টা বাতাসে শুকিয়ে রাখা হয়। শুকানোর পরপরই শুরু হয় রাবার স্ট্রিপ বসানোর কাজ। রোল আকারে প্রস্তুত রাবার স্ট্রিপগুলো মেশিনের মাধ্যমে টায়ারের গায়ে ঘন ঘন পেঁচিয়ে পেঁচিয়ে বসানো হয়। এতে করে টায়ারটি আগের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত ও ভারী হয়ে ওঠে। এরপর টায়ারের ভেতরে নির্দিষ্ট মানের টিউব বসানো হয় যাতে পরবর্তীতে হাওয়া দেওয়া যায়। এই টিউব বসানোর পরে একটি এয়ার ভালভ সংযুক্ত করা হয় যার মাধ্যমে হাওয়া ঢুকানো এবং বের করা সম্ভব হয়। পরবর্তী ধাপে টায়ারের আকৃতি ঠিক রাখার জন্য এর চারপাশে শক্ত ধাতব ফ্রেম লাগানো হয়। এই ফ্রেম সাধারণত লোহা দিয়ে তৈরি হয় এবং টায়ারের গঠনতন্ত্র সঠিক রাখতে সহায়তা করে, বিশেষ করে যখন এটি উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, স্টিম চেম্বারে দেওয়া। স্টিম চেম্বারে টায়ারটিকে নির্দিষ্ট সময় ও তাপমাত্রায় রেখে ভেতরের সমস্ত স্তরগুলোকে গলিয়ে একত্রিত করা হয়। এই গলানো প্রক্রিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত কারণ অল্প বেশি তাপে বা বেশি সময় রাখলে পুরো টায়ারটি বিকৃত হয়ে যেতে পারে। চেম্বার থেকে বের হওয়ার পর টায়ারের গায়ে একটি মসৃণ ফিনিশিং দেখা যায় এবং সেটি দেখতে একেবারে নতুন টায়ারের মতো লাগে। এইভাবে প্রতিটি ধাপের মধ্য দিয়ে একটি পুরনো পরিত্যক্ত ট্র্যাক্টর টায়ার আবার নতুনের মতো হয়ে ওঠে এবং ক্ষেত খামারে ভারী কাজের জন্য ব্যবহারের উপযোগী হয়। প্রস্তুতকৃত টায়ারগুলো এরপর নির্ধারিত মাপ অনুযায়ী গুদামে পাঠানো হয় এবং সেখান থেকে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আপনি জানেন কি যে ডিটারজেন্ট পাউডার আমরা প্রতিদিন কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করি সেটি একটি সুনির্দিষ্ট রসায়ন ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাক্টরিতে তৈরি হয়, যেখানে বিভিন্ন রাসায়নিক উপাদান নির্ধারিত অনুপাতে মিশিয়ে পরিশোধন করে এবং পরিশেষে নির্ধারিত কণা আকারে রূপান্তর করে একটি কার্যকর পরিষ্কারের পণ্য তৈরি করা হয়। এই পাউডার দেখতে সাধারণ হলেও এর প্রস্তুতিতে ব্যবহৃত হয় বহু ধাপে বিভক্ত রাসায়নিক এবং যান্ত্রিক ক্রিয়া যা পরিষ্কার এবং সুরক্ষিত কাপড়ের নিশ্চয়তা দেয়। প্রথমে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করা হয় যেগুলোর মধ্যে প্রধানত ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, এনজাইম, পলিমার যৌগ, সুগন্ধি এবং রং। এই উপাদানগুলো মজুত করে রাখা হয় পৃথক পৃথক পাত্রে এবং উৎপাদনের জন্য নির্ধারিত অনুপাতে পরিমাপ করে নেওয়া হয়। এরপর এই কাঁচামালগুলোকে একটি বৃহৎ মিক্সচার মেশিনে ঢালা হয় যেখানে ধাপে ধাপে সব উপাদান একত্রে ভালোভাবে নাড়ানো হয়। প্রতিটি উপাদানের সঠিক অনুপাত নিশ্চিত করতে ব্যবহৃত হয় ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র। মিশ্রণ প্রক্রিয়ায় প্রথমে গুঁড়া অবস্থায় উপাদানগুলো একত্রে নাড়ানো হয় এবং পরে ধীরে ধীরে এতে আর্দ্রতা যুক্ত করা হয় যা গুঁড়াকে সামান্য স্যাঁতসেঁতে করে। এরপরে মিশ্রণকে আবার শুকানোর জন্য একটি রোটারি ড্রায়ার মেশিনে পাঠানো হয় যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় এটি শুকিয়ে আবারও শুকনো গুঁড়ায় রূপ নেয়। শুকানোর ফলে মিশ্রণ থেকে বাড়তি আর্দ্রতা দূর হয় এবং এটি দীর্ঘমেয়াদী সংরক্ষণের উপযোগী হয়। শুকানোর পর প্রস্তুতকৃত ডিটারজেন্ট গুঁড়াকে একটি নির্দিষ্ট গ্র্যানুলেটর মেশিনে পাঠানো হয় যা গুঁড়াকে একরকম সমান আকারে কণিকাতে রূপ দেয়। এই কণাগুলো দেখতে হয় সাদা বা হালকা রঙের এবং স্পর্শে ঝরঝরে। এরপর এসব কণায় অতিরিক্ত কার্যকরী উপাদান যোগ করা হয় যেমন ঘ্রাণযুক্ত পারফিউম, রং, পানি নরম করার উপাদান এবং ফেনা নিয়ন্ত্রণকারী উপাদান। এগুলো আবার একটি মিক্সচারে পাঠিয়ে চূড়ান্তভাবে মিশ্রিত করা হয়। মিশ্রণ সম্পূর্ণ হলে ডিটারজেন্ট পাউডারকে গুণমান পরীক্ষার জন্য পাঠানো হয়। এখানে দেখা হয় কণার আকার, দ্রবণ ক্ষমতা, রং ও গন্ধ, ধোয়ার ক্ষমতা এবং ত্বক সহনশীলতা। পরীক্ষায় উত্তীর্ণ হলে ডিটারজেন্ট পাউডারকে প্যাকেজিং ইউনিটে পাঠানো হয় যেখানে নির্ধারিত ওজনে প্যাক করে প্রতিটি প্যাকেটের গায়ে ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ এবং নির্দেশিকা ছাপানো হয়।
এইভাবে একটি কার্যকর ও মানসম্মত ডিটারজেন্ট পাউডার প্রস্তুত হয় একটি সুনির্দিষ্ট রসায়ন ও প্রকৌশল ভিত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে কাপড়ের ময়লা দূর করার ক্ষমতার পাশাপাশি ব্যবহারকারীর জন্য নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী সংরক্ষণ নিশ্চিত করা হয়। এই উৎপাদন কাঠামো একটি সাধারণ গুঁড়াকে কার্যকরী এবং প্রতিদিনের ব্যবহারযোগ্য একটি পণ্যে রূপান্তর করে, যা আধুনিক জীবনে অপরিহার্য পরিচ্ছন্নতা রক্ষার অন্যতম উপকরণ হিসেবে বিবেচিত। একটি দ্বীপ যেখানে পা রাখার মানেই হলো নিশ্চিত মৃত্যু। কোনো যুদ্ধ, অস্ত্র বা প্রাকৃতিক দুর্যোগ নয়। এই দ্বীপে প্রাণনাশের কারণ হলো হাজার হাজার বিষাক্ত সাপ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর তালিকায় এই দ্বীপটির নাম আসে প্রথম দিকেই। এটি শুধুই একটি দ্বীপ নয়, এটি একটি বেঁচে থাকার পরীক্ষাগার, যেখানে প্রকৃতিই শত্রু। আজ আমরা জানব সেই জায়গাটির কথা, যার নাম হলো স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমাদা গ্রান্ডে। এই ভয়ানক দ্বীপটি অবস্থিত ব্রাজিলের আটলান্টিক উপকূলে, মূল ভূখণ্ড থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। আয়তনে ছোট হলেও এই দ্বীপের প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ, গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। গবেষকদের মতে পুরো দ্বীপে প্রায় ৪,০০০-টিরও বেশি এই প্রজাতির সাপ রয়েছে। গড়ে প্রতি ১ বর্গমিটার জায়গায় ৫টি করে সাপ পাওয়া যায়। সোজা ভাষায়, আপনি যেখানে পা রাখবেন সেখানে একাধিক সাপ আগে থেকেই উপস্থিত। গোল্ডেন ল্যান্সহেড এর বিষ এতটাই প্রাণঘাতী যে এটি মানুষের দেহে প্রবেশ করলে রক্ত জমাট বাঁধা শুরু হয়, শরীর পচতে থাকে এবং ১ ঘন্টার মধ্যে মৃত্যু অবধারিত। এই প্রজাতির সাপ শুধু ভয়ঙ্কর নয়, এটি কোনো অ্যান্টিভেনম ছাড়াই মানুষের শরীর ধ্বংস করে দিতে পারে। এই সাপ পৃথিবীর অন্য কোথাও নেই, শুধু এই দ্বীপেই পাওয়া যায়, যার ফলে এটি আরও ভয়ঙ্কর ও অনিশ্চিত। ১৯০৯ সালে এই দ্বীপে একটি বাতিঘর স্থাপন করা হয়েছিল, যেখানে একজন কর্মী ও তার পরিবার থাকতেন। কিন্তু এক রাতে সাপের আক্রমণে পুরো পরিবারটি মারা যায়। ঘরের জানালা দিয়ে সাপ ঢুকে পড়ে এবং পালানোর পথ আটকে দেয়। এরপর থেকে ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। বর্তমানে শুধুমাত্র সামরিক বাহিনী, গবেষক দল ও বিশেষ অনুমতিপ্রাপ্ত বিশেষজ্ঞরা সেখানে যেতে পারেন, তাও অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে। এই দ্বীপে গেলে আপনি শুধু সাপের মুখে পড়বেন না, আপনি বুঝতেই পারবেন না কখন কোন দিক থেকে আক্রমণ আসবে, কারণ এরা শুধু মাটিতে নয়, গাছেও থাকে, ঘাসেও লুকিয়ে থাকে, এমনকি নৌকার দড়িতে পর্যন্ত উঠে আসতে পারে। এখানকার আবহাওয়া, খাদ্যচক্র এবং পরিবেশ পুরোপুরি এই সাপের উপযোগী, তাই একে বলা হয় দ্য আইল্যান্ড অফ ডেথ। স্নেক আইল্যান্ড একটি জীবন্ত প্রমাণ যে প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা শুধু ভয় পাইয়ে দেয় না, বরং মানবজাতির উপস্থিতিকেই অগ্রহণযোগ্য করে তোলে। এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ প্রবেশ করতে চায় না, কারণ সেখানে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে বেঁচে থাকার সময় গুনতে হয়। আপনি জানেন কি যে গ্যাসের চুলা প্রতিদিনের রান্নার জন্য ঘরে ঘরে ব্যবহার করা হয়, সেটি তৈরি হয় একটি নির্দিষ্ট কাঠামো, তাপ সহনশীল অংশ, জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্ট্যান্ডার্ড সুরক্ষা উপাদান ব্যবহার করে একটি পরিকল্পিত কারখানা ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে। গ্যাসের চুলা দেখতে সাধারণ হলেও এটি একটি জটিল যন্ত্রাংশ, যেখানে প্রতিটি ধাতব অংশ নির্দিষ্ট মাপে কাটা, বাঁকানো, ফিটিং ও পরীক্ষা করার মাধ্যমে প্রস্তুত করা হয়, যাতে তা নিরাপদ এবং দীর্ঘস্থায়ী হয়। প্রথমে পাতলা ধাতুর প্লেট বাছাই করা হয়, যা মূল ফ্রেম তৈরিতে ব্যবহৃত হয়। এই প্লেটগুলোকে ছাঁচ নির্ভর কাটিং মেশিনে পাঠানো হয়, যেখানে চুলার উপরের অংশ ও পাশের অংশের জন্য প্রয়োজনীয় আকারে ছেঁটে নেওয়া হয়। এরপর ধাতব প্লেটের মাঝখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী গ্যাস বার্নার স্থাপনের জন্য গর্ত তৈরি করা হয় এবং কোণাগুলো বাঁকিয়ে একটি শক্ত ফ্রেম গঠন করা হয়। ফ্রেম গঠনের পর বিভিন্ন জোড়া অংশে ঢালাই করে তা স্থায়ী করা হয়। ফ্রেম প্রস্তুত হলে সেটির চারপাশে শক্ত সাপোর্ট বসানো হয় এবং ভেতরে পাতলা মেটাল স্ট্রিপ বসিয়ে সুরক্ষা কাঠামো তৈরি করা হয়। এরপর পুরো কাঠামোটিকে ভালোভাবে পরিষ্কার করে তার গায়ে একটি প্রাইমার স্প্রে করা হয় এবং রং করার জন্য প্রস্তুত করা হয়। এরপর নির্দিষ্ট রঙের পেইন্ট মেশিনের মাধ্যমে স্প্রে করে তা একটি হিটিং ওভেনে দেওয়া হয়, যাতে রংটি ভালোভাবে বসে যায় এবং দীর্ঘস্থায়ী হয়। পরবর্তী ধাপে চুলার ভেতরের অংশে গ্যাস প্রবাহের জন্য পাইপ ও সংযোগ স্থাপন করা হয়। এতে একটি ইনলেট পাইপ, একটি বা একাধিক নজল এবং মিক্সিং চেম্বার থাকে, যার সাহায্যে তরল গ্যাস নিখুঁত অনুপাতে বাতাসের সঙ্গে মিশে বার্নারে পৌঁছায়। প্রতিটি নজল ও পাইপ সংযোগ ম্যানুয়ালি এবং কখনো স্বয়ংক্রিয়ভাবে জোড়া লাগানো হয় এবং নিশ্চিত করা হয় কোনো গ্যাস লিকেজ না থাকে। এরপর উপরের অংশে বার্নার স্থাপন করা হয়, যা সাধারণত লোহা তৈরি এবং তাপ প্রতিরোধী। বার্নার সংযুক্তির পরে উপরের অংশে শক্ত গ্লাস বা ধাতব কভার বসানো হয় এবং চারিদিকে হ্যান্ডেলারের সাহায্যে স্ক্রু দিয়ে শক্তভাবে আটকে দেওয়া হয়। এরপর বার্নারের নিচে
ট্রে ও ড্রিপ কভার বসানো হয়, যাতে রান্নার সময় পড়ে যাওয়া কিছু তরল বা উপাদান ধরে রাখা যায়। সর্বশেষ ধাপে বার্নারের ওপর পাত্র রাখার জন্য স্ট্যান্ড সংযুক্ত করা হয়, যেটি নির্দিষ্ট ওজন ধারণে সক্ষম এবং তাপ সহনশীল। চুলার সমগ্র কাঠামো প্রস্তুত হওয়ার পরে তা মান নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে প্রতিটি চুলার গ্যাস প্রবাহ, আগুনের প্রবাহ নিয়ন্ত্রণ, লিকেজ ও তাপ সহনশীলতা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রতিটি ইউনিট নির্দিষ্ট লেবেল ও তথ্য সহ প্যাকেটজাত করে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। এইভাবে একটি গ্যাস চুলা একটি বিস্তৃত কারিগরি প্রক্রিয়া, নির্দিষ্ট উপাদান এবং নিরাপত্তা মান বজায় রেখে তৈরি হয়, যাতে প্রতিদিনের রান্না নির্ভরযোগ্য, নিরাপদ এবং কার্যকর হয়। এটি কেবল একটি রান্নার যন্ত্র নয়, বরং প্রতিটি পরিবারের ভরসার একটি উপকরণ, যার প্রতিটি ধাপেই ব্যবহৃত হয় দক্ষতা, প্রযুক্তি এবং দায়িত্ব।